আমরা আগের দিন অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টারটা শেষ করেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে কারবারে যখন নতুন অংশীদার অংশগ্রহণ করতে আসে তখন সেই পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টসে কী কী চেঞ্জেস হতে পারে বা হয়ে থাকে। আজকে আমরা শুরু করছি নেক্সট পার্ট, রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ পার্টনার ইন আ পার্টনারশিপ ফার্ম। তার মধ্যে ফার্স্ট পার্ট শুরু করছি, রিটায়ারমেন্ট অফ পার্টনার। প্রথমেই বলি রিটায়ারমেন্ট অফ পার্টনার জিনিসটা কী। অ্যাডমিশন অফ পার্টনারে দেখেছিলাম যে পার্টনার কোনো পার্টনারশিপ ফার্মে সে নতুন করে অংশগ্রহণ করতে আসছে। এখানে রিটায়ারমেন্ট মানে অবসর নিচ্ছে বা সে সেই পার্টনারশিপ ফার্মটা ছেড়ে চলে যাচ্ছে। এখানে সে কীভাবে সে পার্টনারশিপ ফার্ম ছেড়ে চলে যেতে পারে। নাম্বার 1 পয়েন্ট, অন্য সকল অংশীদারের সম্মতি নিয়ে। ধরা যাক এ বি সি তিনজন পার্টনার, এই তিনজন পার্টনারের মধ্যে সি মনে করলো সে সেই পার্টনারশিপ ফার্ম থেকে বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এ এবং বি এর কাছে সে সম্মতি চাইতে পারে অংশীদারগণের সুস্পষ্ট চুক্তির পরিপ্রেক্ষিতে। মানে যখন পার্টনারশিপ ফার্মটা তৈরি করা হয়েছিল তখন হয়তো এরকম কোনো চুক্তিতে লেখা ছিল যে একটা নির্দিষ্ট সময়ের পরে বা নির্দিষ্ট কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেই অংশীদার পার্টনারশিপ ফার্ম থেকে বেরিয়ে আসবে। তাহলে সেই চুক্তি যদি থাকে, যে চুক্তিতে যদি সেই সময়ের কথা উল্লেখ করা থাকে, তাহলে সেই নির্দিষ্ট সময়ের পরে তাকে সেই পার্টনারশিপ ফার্ম ছেড়ে বেরিয়ে আসতে হবে। নেক্সট, ইচ্ছাধীন অংশীদারি কারবারে অবসর গ্রহণকারী অংশীদার তার অবসরের ইচ্ছা প্রকাশ সংক্রান্ত লিখিত নোটিশ প্রদান করে। মানে যে অংশীদার বা যে পার্টনার কারবার ছেড়ে বেরিয়ে আসতে চায় সে তার কারবার ছেড়ে বেরিয়ে আসার ইচ্ছাটা সে অপরজনকে জানাবে এবং তারা যদি সেইখানে সম্মতি প্রদান করে তাহলে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। নেক্সট, অবসর গ্রহণের কারণ কী হতে পারে। অংশীদারের বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, অংশীদারের কর্মক্ষমতা হ্রাস পেলে, অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, অংশীদারের সঙ্গে অন্যান্য অংশীদারের মতবিরোধ ঘটলে, অংশীদারের আরও ভালো কারবারি সুযোগ থাকলে, অংশীদারকে যদি দেউলিয়া ঘোষণা করা হয় তাহলে সে কারবার থেকে সেই অংশীদার অবসর গ্রহণ করতে পারে। এবারে সে যখন অবসর গ্রহণ করবে তাকে কারবার কী জিনিস প্রদান করবে। 1, তার মূলধনের হিসাবে জমা অর্থ, সুনামের পুনর্মূল্যায়নজনিত মুনাফা বা ক্ষতির অংশ, সঞ্চিত মুনাফা বা সঞ্চিত তহবিলের অংশ মানে প্রফিট এবং রিজার্ভের পার্ট, সঞ্চিত ক্ষতি এবং অলিক সম্পত্তির ক্ষতির অংশ। প্রফিটের পার্ট যেরকম সে নেবে তেমনি লসের পার্টও তাকে বিয়ার করতে হবে। সম্পত্তি দায়গুলির পুনর্মূল্যায়ন যদি কোনো মুনাফা বা ক্ষতির অংশ। আমরা অ্যাডমিশন অফ পার্টনারে দেখেছিলাম পার্টনার যখন কারবারে অংশগ্রহণ করতে আসছে তখন অ্যাসেট এবং লাইবিলিটিসগুলোকে আমরা রিভ্যালু করেছিলাম এবং সেই রিভ্যালু করতে একটা প্রফিট বেরিয়েছিল। তেমনি এখানেও পার্টনার যখন কারবার ছেড়ে বেরিয়ে যাবে সেই সময়ও অ্যাসেট এবং লাইবিলিটিগুলোকে রিভ্যালু করতে হবে এবং রিভ্যালু করার পরে যদি কিছু প্রফিট হয় তাহলে সেই প্রফিটের পার্সেন্টেজও তাকে দিতে হবে। কোনো হিসাবকাল সমাপ্তির আগেই অবসর গ্রহণ করলে বর্তমান হিসাবকালের মুনাফা বা ক্ষতির অংশ। মানে ধরা যাক 1 বছর, আমরা ফিনান্সিয়াল ইয়ার ধরি 1 বছর, তাহলে 1 বছরের মধ্যেই যদি কোনো একটা সময়ে যদি সেই অংশীদার চায় যে কারবার ছেড়ে বেরিয়ে আসবে তাহলে সেই সময় পর্যন্ত, ধরা যাক জানুয়ারি মাসে কারবারটা শুরু হয়েছিল, এপ্রিলের শেষে গিয়ে মনে হলে একজন পার্টনার বেরিয়ে আসবে, তাহলে এই 4 মাসের যে প্রফিটের যে একটা অংশ সেই অংশ তাকে প্রদান করতে হবে। এবারে অংশীদার যে অর্থ গ্রহণ করবে সেগুলো কি, সেই অর্থ গ্রহণ করার কী পদ্ধতি। 1, নগদ পদ্ধতি মানে ক্যাশেই তাকে টাকাটা মিটিয়ে দিতে পারে। সম্পত্তি হস্তান্তর পদ্ধতি, যেরকম ধর সে যদি 10,000 টাকা কোম্পানি থেকে পেয়ে থাকে তাহলে সেই 10,000 টাকা ক্যাশ দেওয়ার জায়গায় তাকে সেই 10,000 টাকা মূল্যের একটা অ্যাসেট দিয়ে দিল। ঋণ পদ্ধতি, সেই 10,000 টাকার তাকে লোন মারফত দিল, মানে সেই 10,000 টাকাটা সঙ্গে সঙ্গে তাকে হাতে দিল না, বললো যে এই টাকাটা সে কোম্পানিতে লোন হিসাবে রাখছে এবং তার জন্য একটা নির্দিষ্ট ইন্টারেস্ট সে প্রতি বছর পাবে এবং একটা টার্ম শেষ হলে সেই টাকাটা তুলে নিতে পারবে। নেক্সট, মিশ্র পদ্ধতি বা মিক্সড মেথড, মানে সে ক্যাশ, যে ধরো 10,000 টাকাটা সে ভাগ করে নিল, 2,000 টাকা ক্যাশ নিল, 3,000 টাকার অ্যাসেট নিল, বাকি 5,000 টাকা সে লোন নিল। এবারে চলে আসি অ্যাকাউন্টসের ব্যাপারে।
পুরনো অংশীদারের অবসর গ্রহণের হিসেব নিকাশ, মানে অ্যাকাউন্টিং ফর রিটায়ারমেন্ট অফ ওল্ড পার্টনার্স। কী কী অ্যাকাউন্টস আমাকে এখন মেনটেন করতে হচ্ছে? অ্যাডজাস্টমেন্ট ফর ভ্যালু অফ গুডউইল অর ব্রট ইন প্রিমিয়াম ফর গুডউইল, ডিস্ট্রিবিউশন অফ অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লসেস অ্যান্ড রিজার্ভস, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, রিপেমেন্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্টস। এবার চলে আসি জার্নালগুলোতে। দেখো এইখানে আমি অতটা বিস্তারিতভাবে বলছি না, এই কারণে, কারণ পার্টনারশিপ ফার্ম কী, পার্টনারশিপের ফার্মে পার্টনারদের কী কী কাজ থাকে বা কী কী লাইবিলিটিস থাকে, এগুলো আগের চ্যাপ্টারগুলো যখন আমরা আলোচনা করছিলাম অল্প অল্প করে বুঝিয়েছিলাম। তো এখানে রিটায়ারমেন্টের সময় তো আর বিশেষ কিছু বোঝাবার থাকে না, শুধু পার্টনার যখন বেরিয়ে যাচ্ছে মেন আমাকে দেখতে হবে যে অ্যাকাউন্টসের কী কী চেঞ্জেস হচ্ছে। সেই অ্যাকাউন্টসের চেঞ্জেসের দিক থেকেই আমার এই অঙ্কটা পুরোটাই ডিফারেন্ট। অ্যাডমিশন অফ পার্টনারের অ্যাকাউন্ট চেঞ্জিংয়ের যেরকম যে যা জার্নাল ছিল, রিটায়ারমেন্ট অফ পার্টনার্সের ক্ষেত্রেও শুধুমাত্র রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে জার্নালটা সেম। বাকি জার্নালগুলো কোথায় কী চেঞ্জ হচ্ছে আমরা এবারে দেখে নেব। প্রথমে আসি জার্নাল এন্ট্রিজ ফর গুডউইল অ্যান্ড রিটায়ারমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল অ্যাকাউন্ট, এই অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল অ্যাকাউন্টটা কীভাবে হচ্ছে? when goodwill account is raised in full value or present value, মানে গুডউইল অ্যাকাউন্টটা প্রেজেন্ট ভ্যালু বা ফুল ভ্যালুতে বাড়ানো হচ্ছে। কী করছি? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং গুডউইল অ্যাকাউন্ট রেইজড ইন ফুল অর প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড অ্যাডজাস্টেড টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। মানে গুডউইল অ্যাকাউন্টকে যদি রেজ করা হয় বা ফুল ভ্যালুতে বা প্রেজেন্ট ভ্যালুতে, তাহলে সেই গুডউইলের ভ্যালুটা সমস্ত পার্টনারদের বলতে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে। when only retiring partner's share of goodwill is raised in the books, যখন শুধুমাত্র অবসরপ্রাপ্ত বা অবসর গ্রহণকারী অংশীদার, যখন অংশীদারের যে শেয়ারটা, সেই শেয়ারটা যখন বইতে দেখানো হচ্ছে। কী করছে? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং গুডউইল অ্যাকাউন্ট রেইজড ফর দ্য শেয়ার অফ রিটায়ারিং পার্টনার অন অনলি অ্যান্ড ক্রেডিটেড টু হিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে শুধুমাত্র রিটায়ারিং পার্টনারের গুডউইলটা আমরা বইতে রেজ করছি এবং তার অ্যাকাউন্টে আমরা সেটাকে ক্রেডিট করছি। নেক্সট চলে আসি when the goodwill account written off in fully or partly from the books, মানে গুডউইল অ্যাকাউন্টটাকে পুরোটাই আমরা রিটেন অফ করে দিচ্ছি। তাহলে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট, মানে যে গুডউইলটা আমরা রিটেন অফ করছি সেই গুডউইলটা কাদের মধ্যে ভাগ করে দিচ্ছি? রিমেনিং পার্টনার বা যে যারা থাকছে তাদের মধ্যে। ন্যারেশন কি লিখছি? বিং দ্য গুডউইল অ্যাকাউন্ট রিটেন অফ ইন ফুল অর পার্ট অ্যান্ড অ্যাডজাস্টেড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ রিমেনিং পার্টনার্স ইন নিউ প্রফিট শেয়ারিং রেশিও, being the goodwill account written off in full or part and adjusted to capital account of remaining partners in কোন শেয়ারে ভাগ করছি? নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দিচ্ছি। নেক্সট চলে আসি ব্রিমিং প্রিমিয়াম ফর গুডউইল, when the remaining partners brought in premium for goodwill in cash in gaining ratio, সেখানে এখানে দেখাচ্ছি কি যে নতুন রিমেনিং পার্টনার্স যারা ছিল তারা কোম্পানিতে নতুন করে গুডউইল নিয়ে আসছে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, জাস্ট সেম ন্যারেশন, বিং অ্যামাউন্ট ব্রট ইন বাই রিমেনিং পার্টনার্স ইন গেইনিং রেশিও অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল। কোন রেশিওতে? এখানে রেশিওগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কোন গুডউইলে কোন অ্যাডজাস্টমেন্টে কোন রেশিওতে নিয়ে আসা হচ্ছে। তাহলে নতুন যখন তারা নিয়ে আসছে গুডউইল প্রিমিয়াম, তখন তারা কোন রেশিওতে নিয়ে আসবে? তারা হচ্ছে গেনিং রেশিওতে নিয়ে আসছে। এইবারে আসি ফর ট্রান্সফারিং দ্য প্রিমিয়াম ফর গুডউইল ফর রিটায়ারিং পার্টনার্স। রিটায়ারিং পার্টনারের গুডউইলটা যখন ট্রান্সফার করে নেওয়া হচ্ছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং অ্যামাউন্ট অফ প্রিমিয়াম ফর গুডউইল ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ রিটায়ারিং পার্টনার। ব্যাস। এবারে চলে আসি অ্যাডজাস্টমেন্ট থ্রু ক্যাপিটাল অ্যাকাউন্ট, when the adjustment for goodwill is done through capital account, যদি ক্যাপিটাল পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের থ্রু দিয়ে যদি গুডউইলের অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিটেড ফর হিজ শেয়ার অফ গুডউইল অ্যান্ড অ্যাডজাস্টেড টু রিমেনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন গেইনিং রেশিও। বোঝা গেল? নেক্সট আসি for distribution of accumulated profit and loss and reserve in case of retirement, same entries as mentioned in the chapter admission of partner। আর আলাদা করে আর কোনো এন্ট্রিজ আমরা করছি না। আমরা যখন অ্যাডমিশন অফ পার্টনার করেছিলাম তখন দেখেছিলাম প্রফিট বা রিজার্ভটা যখন আমরা ভাগ করে দিচ্ছিলাম কী এন্ট্রি করছিলাম, ওটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই প্রফিটস অ্যান্ড
রিজার্ভ বলে আমরা এন্ট্রিটা করছিলাম, মানে প্রফিট অ্যান্ড রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তো সেম এন্ট্রি এখানেও ফেলতে হচ্ছে। ফর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সেম এন্ট্রিজ, অ্যাসেট বাড়লে কী হচ্ছে, লাইবিলিটিস বাড়লে কী হচ্ছে, অ্যাসেট কমলে কী হচ্ছে, লাইবিলিটিস বাড়লে কী হচ্ছে, আমরা আগের অ্যাডমিশন অফ পার্টনার করার সময় বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম। ফর ক্যাপিটাল রিপেমেন্ট ইন কেস অফ রিটায়ারমেন্ট, এবারে ক্যাপিটালকে আমরা রিপেমেন্ট করছি, কীভাবে করছি দেখে নাও। ফর ট্রান্সফারিং অফ ক্রেডিট ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিটায়ারিং পার্টনারের যে কারেন্ট অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল সেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে রিটায়ারিং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং দ্য ক্রেডিট ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট অফ রিটায়ারিং পার্টনার্স ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, দ্যাটস ইট। এবার নেক্সট আছে পেমেন্টে। ফর পেমেন্ট অফ ক্যাপিটাল বাই ক্যাশ অর থ্রু অ্যাসেটস, তো রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর টু ব্যাঙ্ক অর টু অ্যাসেটস, আমি একবারে তিনটে দেখিয়ে দিয়েছি, যেখানে যখন যে অঙ্কে যেটা অ্যাপ্লিকেবল হবে সেই অঙ্কে সেটা করতে হবে। নেক্সট এবারে আসি, যদি সে অ্যামাউন্টে যদি আমরা লোনে ট্রান্সফার করি, যেরকম ফর ট্রান্সফার অফ ফুল আর পার্ট অফ দ্য ডিউ ক্যাপিটাল টু দ্য লোন অ্যাকাউন্ট, রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট, so being the balance due to the capital account of retiring partner transferred to his loan account, clear? তাহলে এই জার্নালগুলো আমরা আরেকবার ভালো করে দেখে নেব, তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে জার্নালগুলো, দরকার হলে বিশেষ করে এই যে প্রফিটের ডিস্ট্রিবিউশন এবং অ্যাসেট লাইবিলিটিসের রিভ্যালুয়েশনের যে জার্নাল ভুলে গেলে তোমরা আবার আগে একবার অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টারটা একবার একটু দেখে নেবে। আমরা এবারে সোজাসুজি অঙ্কে চলে যাব, জাস্ট দুরকম অঙ্ক আজকে দেখাবো, দুরকম অঙ্কের মধ্যে দিয়েই তোমরা কিছুটা আইডিয়া পেয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আরও বেশি অঙ্ক নিয়ে আলোচনা করব, জাস্ট একদম প্রাথমিক যে অঙ্কগুলো তোমাদের এখন দেখাবো তুমি একটু দেখে নাও, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, একটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কী কী অ্যাডজাস্টমেন্টগুলো আসছে দেখে নাও। বাই ব্যালেন্স বিডি মানে ওপেনিং ক্যাপিটাল ব্যালেন্স, বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বাই স্যালারি, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি প্রফিট হয়, বাই জয়েন্ট লাইফ পলিসি যদি সব পার্টনারদের একসাথে একটা লাইফ পলিসি করা থাকে তাহলে তার যে সারেন্ডার ভ্যালু যে শেয়ারটা সেটা আসবে, বাই কমিশন, বাই কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল মানে শেয়ার অফ গুডউইল, ঠিক আছে, শেয়ার অফ গুডউইলের যে একটা পার্ট সেটা কন্টিনিউইং পার্টনারদের ভাগ হয়ে যাবে। ডেবিট দিকে আসছে টু ড্রয়িংস, টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লস, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শেয়ার অফ লস, টু লোন ফ্রম ব্যাঙ্ক, প্লেজ অফ ফার্মস অ্যাসেট, টু ক্যাশ অ্যাকাউন্ট ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে পেমেন্ট, টু রিটার্নিং পার্টনার সোলো অ্যাকাউন্ট মানে এই পেমেন্ট আর লোন, এটা হচ্ছে লাস্টে যদি ওদের ব্যালেন্স যেটা ট্রান্সফার করি সেই ব্যালেন্স ট্রান্সফারটা এখানে বোঝা হয়েছে। আমরা অঙ্কের সময় ওটাকে আরেকটু ভালো দেখে নিচ্ছি। এবার চলে আসি অঙ্কে। A, B and C are partners sharing profit in the profits in the ratio of 4:2. Their balance sheet on 31/2019 was as follows. So liability side capital ABC 70, 45, 30,000, general reserve 27,000, creditors 33,000. Asset side cash 10,000, debtors 15,000, stock 30,000, machinery 50,000, land and building 1 lakh, total 2,05,000. Now adjustments. The firm had a joint life policy for rupees 40,000. The surrender value of the policy was 13,500 as on 31/2019. B retires on the above date as the following conditions. কন্ডিশনসগুলো যেরকম আমাদের আগে অ্যাডমিশনে ছিল সেম থাকছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড, মেশিনারি ইজ টু বি রিটেন ডাউন বাই 10% and stock by 5%. Provision for doubtful debts of 5% is to be created. A provision of rupees 1,500 be made in respect of legal charges. B to be paid rupees 5,000 and balance be transferred to his loan account, prepared devaluation account, partners credit account, balance sheet. জয়েন্ট লাইফ পলিসি যেটা বলেছি যে 40,000 টোটাল ছিল ভ্যালু, এবার পার্টনার যখন ফার্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাহলে সেই জয়েন্ট লাইফ পলিসি থেকে আমরা কী করছি, আমরা প্রি ম্যাচিউর করে নিচ্ছি। প্রি ম্যাচিউর করার সময় তার যেটা স্যারেন্ডার ভ্যালু থাকছে সেই স্যারেন্ডার ভ্যালুটা এখানে কত বলেছে 13,500। সলিউশনে চলে আসি। ইন দ্য বুকস অফ এ অ্যান্ড সি, এখানে যেহেতু বি বেরিয়ে যাচ্ছে ওই জন্য বি এর আর কোনো ফাংশন এখানে থাকছে না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট চলে আসি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েট হয়েছিল 20,000। আর ডেবিট সাইডে আসো, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট 750, প্রভিশন ফর লিগাল চার্জেস 1,500, মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছিল তাহলে 5,000, স্টক ডেপ্রিসিয়েট হয়েছিল তো 1,500, সো প্রফিটস 11,250, তো প্রফিটসের ব্রেকআপটা 5,3750 and 2500। ক্লিয়ার? এবার ক্যাপিটাল অ্যাকাউন্টে আসি।
ওপেনিং ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি 70 45 30,000, জেনারেল রিজার্ভটাকে ভাগ করে দিয়েছি ওল্ড রেশিওতে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট চলে এসছে, আর জয়েন্ট লাইফ পলিসি যেটা সারেন্ডার ভ্যালু 13,500 টাকা, সেটাও আমার ওল্ড রেশিওতে ভাগ হয়ে গেল। তাহলে এবারে ব্যালেন্স থাকছে কি, এখানে বলেছিলাম যেটা ব্যালেন্স থাকবে তার মধ্যে 5,000 টাকা বিকে আমি ক্যাশ দেবো, বাকিটা হচ্ছে বিয়ের থেকে লোন হিসেবে দেখাবো। তো টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000, বিজ লোন 57250, অ্যান্ড দ্য ক্লোজিং ব্যালেন্স এ আর সি এর 893,000 অ্যান্ড সি এর 41,500। ক্লিয়ার? ব্যালেন্স শিট সেম অ্যাজ প্রিভিয়াস, অ্যাডমিশন অফ পার্টনারের মতনই। সো ক্যাশ 10,000, লেস পেমেন্ট to be 5,000, debtors 15,000, less provision 750, stock 30,000, less depreciation 1,500, machinery 50,000, less depreciation, land and building 1 lakh, appreciation add appreciation 20,000, and joint life policy যেটা সারেন্ডার ভ্যালু ছিল সেই জয়েন্ট লাইফ পলিসিতে সারেন্ডার ভ্যালু 13,500 টাকা টোটাল বেরিয়ে এলো। এবার ক্যাপিটালে আসি, এআরসি এর ক্যাপিটাল আমরা ওখানে বলে দিয়েছিলাম, বি লোন অ্যাকাউন্ট 57250, বি এর থেকে যেটা আমরা লোন হিসেবে পাচ্ছি বলে দেখাচ্ছি, মানে বি এর যে ব্যালেন্সটা, ক্রেডিটার্স 33,000 অ্যান্ড প্রভিশনস 1,500, টোটাল 226250। দ্যাটস ক্লিয়ার। এবারে সেকেন্ড অঙ্কে চলে আসি। এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2019 অ্যাজ ফলোস। সো লাইবিলিটিস অ্যাসেটস যা যা বলার বলে দিয়েছি, গুডউইল 10,000, মেশিনারি 70,000, ফার্নিচার 30,000, স্টক 18,000, ডেটার্স 25,000, লেস প্রভিশন 3,000 22,000, ক্যাশ ইন হ্যান্ড 18,000। লাইবিলিটিস ক্যাপিটাল এ বি সি 40-40-30, জেনারেল রিজার্ভ 12, বিলস পেবল 16, ক্রেডিটার্স 30, টোটাল 1,68,000। Now the adjustments, B retires on 1st January 2020 on the following terms. Provision for doubtful debts will be raised by rupees 1,000. Stock will be depreciated by 10% and furniture by 5%. There is an outstanding claim for damages of rupees 1,100 and it is to be provided for in the books. Creditors will be written back by rupees 6,000. Goodwill of the firm is valued at 22,000 which is not to be shown in the books. এই অ্যাডজাস্টমেন্টে এখানে একটু আমাদের নতুন 22,000 গুডউইলের যেটা ভ্যালু আছে সেটা আমরা বইতে আমরা দেখাবো না, তাহলে সেক্ষেত্রে কী অ্যাডজাস্টমেন্ট করবো? বি ইজ পেড ইন ফুল উইথ দ্য ক্যাশ ব্রট ইন বাই এ অ্যান্ড সি ইন সাচ আ ম্যানার দ্যাট দেয়ার ক্যাপিটালস আর ইন প্রপোর্শন অফ টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও 3:2। এই অ্যাডজাস্টমেন্টও এখানে নতুন। এখানে বি যে টাকাটা পাবে সেই টাকাটা ফার্ম থেকে দেওয়া হবে না, সেই টাকাটা কীভাবে দেওয়া হবে? সেই টাকাটা যে এ আর সি যারা এক্সিস্টিং রিমেনিং পার্টনার যারা থাকছে তারা তাদের যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও 3:2 সেই রেশিওতে তারা হচ্ছে আমাদের প্রফিটটা বিএকে টাকাটা মেটাবে। এবার চলে আসি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। বিগ বাই ক্রেডিটার 6,000 যেটা আমরা ক্রেডিটার্সকে রাইট অফ করছি, প্রভিশন ফর ডাউটফুল ডেটস 1,000, স্টক 1,800, ফার্নিচার 1,500, আউটস্ট্যান্ডিং ক্লেম 1,100 অ্যান্ড দ্য প্রফিট ইজ 600 যেটা 3:1 ভাগ করা হয়েছে 300, 200, 100। এখন বি রিটায়ার হচ্ছে। এবার চলে আসি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। বাই ব্যালেন্স বিডি ফর ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স 40-40-30, বাই জেনারেল রিজার্ভ 6,000, 4,000, 2,000, বাই রিভ্যালুয়েশন প্রফিট বাই এইবারে এইগুলো হচ্ছে আমার এবারে অ্যাডজাস্টমেন্টে চলে যাবো। বাই এস ক্যাপিটাল গুডউইল 2200, বাই সিস ক্যাপিটাল গুডউইল 5133। এটা কীভাবে আসছে আমরা দেখে নিই। চলে আসি এবারে গুডউইলের শেয়ারটা আমরা কী করে ভাগ করছি। দেখো ফার্স্টে আমরা চলে আসি এক্সিস্টিং গুডউইল অফ রুপিস 10,000 যেটা ছিল সেটা হচ্ছে 3:1 পার্টনার ক্যাপিটালের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। কোথায়? এখানে দেখে নাও, 2 গুডউইল 3:1, 5,000, 333, 1667। এটা হচ্ছে এক্সিস্টিং গুডউইল যে 10,000টা ছিল। নেক্সট এবার ক্যালকুলেশন অফ গেনিং রেশিও। গেনিং রেশিওটা আলাদা করে বলার আর কিছু নেই, জাস্ট নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। এর নিউ রেশিও হচ্ছে 3/5, ওল্ড রেশিও ছিল 3/6, সো গেনিং রেশিও 3/30 অ্যান্ড সি এর হচ্ছে 7/30, সো গেনিং রেশিও অফ এ অ্যান্ড সি হচ্ছে 3:7। ক্লিয়ার? এইবারে আসি যে গুডউইলটা বি এর যে গুডউইল যেটা টোটাল ওখানে আমাদের কত টাকা দেখাতে বলেছিলাম? 22,000 টাকা, যেটা আমরা বইতে দেখাচ্ছি না।
সেক্ষেত্রে সেটা কি করছে, সেই 22,000 টাকা গুডউইলের মধ্যে বি এর শেয়ার আছে, এই বি এর শেয়ারটা এ আর সি এর মধ্যে ভাগ করে নিচ্ছি। বি শেয়ার অফ গুডউইল 22,000 ইন্টু 2/6 733, তাহলে এর কন্ট্রিবিউশন কত 733 ইন্টু 3/10 2200, সি এস কন্ট্রিবিউশন কত 5133। ক্লিয়ার? তাহলে এই গুডউইলটা এখানে আমরা দেখাচ্ছি বাই এস ক্যাপিটাল 2200 বাই সিস ক্যাপিটাল 5133। ক্লিয়ার? বেশ, এবার চলে আসি অ্যাডজাস্টেড ক্যাপিটালে। এর এস ক্যাপিটাল আফটার অল অ্যাডজাস্টমেন্ট 39,100, বিস ক্যাপিটাল 48,200, সিস ক্যাপিটাল 25300, টোটাল 112,600। এখন নতুন ফার্মে এর ক্যাপিটাল কত? টোটাল হচ্ছে 1,12,600 টাকা। তার মধ্যে এ ভাগে থাকবে কত 1,12,600-র মধ্যে 3/5 67,560। সি এর ক্যাপিটাল ছিল সি এর ক্যাপিটাল হবে তাহলে 45,040। মানে ক্যাপিটাল যেটা থাকছে ফার্মের সেই ক্যাপিটালটা পুরোটাই আনচেঞ্জ থাকছে। ঠিক আছে? আগের অঙ্কে আমরা দেখেছিলাম কি যা ক্যাপিটাল ছিল একজন পার্টনার বেরিয়ে যাওয়ার পরে তার ক্যাপিটালটা পার্টনার থেকে সেই ক্যাপিটাল থেকে ফার্মের ক্যাপিটাল থেকে কমে যাচ্ছে। কিন্তু এই অঙ্কে বলছে কি ক্যাপিটালটা আমরা পার্টনার বেরিয়ে গেলেও ক্যাপিটালটাকে আমরা সেম রাখছি। সেক্ষেত্রে সেম রাখার জন্য রিমেনিং যারা পার্টনাররা আছে তারা তাদের রেশিওতে সেই ক্যাপিটালটাকে নিয়ে আসতে পারে, বা যতটুকু তাদের শর্টফল হচ্ছে সেই শর্টফলটুকু নিয়ে আসবে। সেই জন্য দেখো আমরা কি করলাম, এ বি সি তিনজনের অ্যাডজাস্টেড ক্যাপিটাল বা নিউ ক্যাপিটালটা বার করলাম। নিউ ক্যাপিটালটা হচ্ছে আমার ফার্মের টোটাল ক্যাপিটাল, সেই ফার্মের টোটাল ক্যাপিটালটাকে নতুন রেশিও যে 3:2 সেই রেশিও দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে এর ডেফিসিট থাকছে 28,460, কারণ 67,560 নিউ ক্যাপিটাল, ওল্ড ক্যাপিটাল 319,100, তার 28,460 ডেফিসিট, অ্যান্ড ক্যাশ বট ইন বাই সি হচ্ছে 19,740। এইটাই হচ্ছে আমরা এটাকে আলাদাভাবে দেখিয়েছি। ক্লিয়ার? দেখো এইটা আমরা বাই ব্যালেন্স বিডি করে আগে টেনে নিয়েছি, টেনে নেওয়ার পরে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ আর সি এর ঘরে এই টাকাটা আনছে, সি এই টাকাটা আনছে। এবার চলে আসি বি এর ক্যাপিটাল, বি এর দিকটাতে দেখো বিএস ক্যাপিটাল 2200 টাকা, এটা যেটা ওর ইয়ে ছিল এবার চলে আসি দেখো এবারে এই যে 48,200 এটা হচ্ছে বি এর ব্যালেন্স। ক্লিয়ার? তাহলে ব্যালেন্স করে 67,560 আর 45,040। ক্লিয়ার? বোঝা গেল? এবারে এইখানে মনে হতে পারে যে তাহলে বি এর যে টাকাটা সেটা এ আর সি দিচ্ছে, সেটা আমরা কি করে বুঝলাম? সেটা আমরা বুঝলাম কোত্থেকে, ওই যে অ্যাডজাস্টেড ক্যাপিটাল যেটা বার করলাম, সেই অ্যাডজাস্টেড ক্যাপিটালে যেটা বেরোলো এ বি আর সি টোটাল তিনজনের ক্যাপিটাল বেরোলো, সেখানে যদি আমরা বি এর ক্যাপিটালটাকে বাদ দিয়ে দিতাম তাহলে বি এর ক্যাপিটাল এখান থেকে থাকতো না। এই যে বি এর যে 48,200 এটাকেই আমরা অ্যাডজাস্ট করে নিলাম ওই রকম। ক্লিয়ার? তাহলে আরেকবার একটু দেখে নিই অ্যাডজাস্টমেন্টটা কী বলছে। অ্যাডজাস্টমেন্ট আরেকবার দেখে নাও। এস ক্যাপিটাল 39,100, বিএস ক্যাপিটাল 48,200, সিএস ক্যাপিটাল 25,300। টোটাল ক্যাপিটালটাকে 3:2 রেশিওতে ভাগ করা হলো। ভাগ করার পরে নিউ ক্যাপিটাল মাইনাস ওল্ড ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল মাইনাস ওল্ড ক্যাপিটাল করে যেটা থাকলো এই 28,460 এর এবং সি এর হচ্ছে 19,740, সেইটাই হচ্ছে আমরা এখানে ভাগ করে, সেটাই হচ্ছে আমরা এখানে বাই ব্যাংক বলে ভাগ করে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইখানে একটা জিনিস একটু বলে দিই, গুডউইলের যেটা হয়েছিল টু বিস ক্যাপিটাল 2200 টাকা, এটা কন্ট্রা এন্ট্রি, যেটা আমরা বাই এস ক্যাপিটাল করে বিয়ের ঘরে লিখেছিলাম। আবার সি এর থেকে আমরা নিচ্ছিলাম কত 5133, তো সি এর ঘরেও আমরা এখানে লিখেছিলাম 5133। ঠিক আছে? গুডউইল যেটা বিয়ের যে গুডউইলের শেয়ারটা সেটা যেটা ভাগ হলো। ঠিক আছে? ক্লিয়ার? এই যে 22,000 টাকার মধ্যে যে বিয়ের যে গুডউইল ছিল 7333, সেইটাই আমরা যেটা এ আর সিতে ভাগ করেছি সেটাই হচ্ছে আমরা এখানে কন্ট্রা এন্ট্রি করে দেখানো। ক্লিয়ার? তাহলে এই দুরকম অঙ্কই তোমরা একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নেবো। প্র্যাকটিস পেপারের সেট আমি দুটো অঙ্কের আমি পিডিএফে আপলোড করে দেবো।
তোরা ওই অঙ্কগুলো একটু করে নেবে, দেখে নেবে ভালো করে কীভাবে করা হয়েছে। তার আগে এই দুটো অঙ্ক ভালো করে দেখে নাও। যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে জার্নালে কোনো প্রবলেম হয় তাহলে অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টারটা আরেকবার একটু ফলো করে নেবে। ওখানে যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা দেখানো হয়েছে সেরকমভাবে এখানে করতে হয়েছে। আর কিছু চেঞ্জেস নেই, শুধুমাত্র একটাই দিকে চেঞ্জ, অ্যাডমিশন অফ পার্টনারে আমাদের পার্টনার নতুন করে আসছিল, তার প্রিমিয়ামটা কি, গুডউইলের প্রিমিয়াম কীভাবে চেঞ্জ হয়েছে সেটুকু আমরা দেখিয়েছি। আর এখানে পার্টনার বেরিয়ে যাচ্ছে, তার গুডউইলটা কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে এখানে আমরা সেটা সেরকমভাবে দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে অঙ্ক দুটো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আসবো এবং দেখিয়ে দেবো যে আরও যদি কোনো চেঞ্জেস থাকে, আরও যদি কিছু টিপিক্যাল প্রবলেমস থাকে সেগুলো কী করে আমরা সলভ করব। ওকে, আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করব।